আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে বিএনপির প্রত্যয়, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে বলে মন্তব্য। শহীদ বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন দেশ গঠনে সব দলকে ঐক্যবদ্ধ হতে রাজনীতিবিদদের আহ্বান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রায়ের বাজার বদ্ধভূমি, সবার কণ্ঠে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের জানাজার নামাজে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, কবির স্মৃতি সংরক্ষণ ও সম্মাননা জানানোর উদ্যোগ। এবং রংপুরের মিঠাপুকুরে বেড়েছে শিক্ষিত তরুণদের করা নার্সারির চারার চাহিদা, আধুনিক নার্সারির জন্য সরকারের পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অধ্যাপক ইউনুস। শহীদ পরিবারের সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। চকর মালিথা রিপোর্ট। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথিদের সঙ্গে। এর পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে তখন বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদ বেদি থেকে নেমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সামরিক ও সরকারি কর্মকর্তা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে তাদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, গণতন্ত্র হত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে বলেই আওয়ামী লীগের এমন পরিণতি। রাহুল রায় রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের ঢল। স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য, জাতির জন্য,
তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। শহীদ বুদ্ধিজীবী দিবসে অনুপস্থিত আওয়ামী লীগ, এ নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সে সময় বৈষম্যহীন দেশ গঠনে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। শীতের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাতে হাজির সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বেদি উন্মুক্ত করা হয় সর্বস্তরের মানুষের জন্য। নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নাই গত 53 বছরের। জুলাই 36-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে অবশ্যই আমরা বাস্তবায়িত করব। স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছিল নতুন প্রজন্মের কাছে। আগামী দিনের একটি গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হল নাগরিক ঐক্যের আকাঙ্ক্ষা। সকাল থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন নাগরিক কমিটি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, জাসদ সহ দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা। আমাদের যে বুদ্ধিজীবীদেরকে শহীদ করা হয়েছে তাদের রক্তের প্রতিশোধ নিন এবং এই আগামীতে যারাই এই বুদ্ধিজীবী বলে আমাদের সামাজিক বিন্যাসকে নষ্ট করার প্রচেষ্টা চালাবে, সবাইকে আপনারা প্রতিহত করুন। 71 বা 24 এর মাঝে পার্থক্যের কোনো জায়গা নেই। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ সময়ে সময়ে যে লড়াইগুলো করেছে, সে লড়াইয়ের প্রত্যেকটাকেই বাংলাদেশের জনমনে স্থান দিতে হবে। অবশ্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। এই পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এই পরিবর্তন ব্যাহত করার কোনো রকম চেষ্টা যাতে সফল না হয় সেইভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধভাবে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। স্বাধীনতার ঠিক আগে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্যহীন করার চেষ্টা করা হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালে মেধাবীদের হত্যার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চেয়েছিল বিগত সরকার। কিন্তু অতীতেও যেমন দেশে বাধা হতে পারেনি কোনো কিছুই, আগামীতেও পারবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল নামে। তারা বলেছেন, শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশ হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন। রিয়াজ ইসলামের রিপোর্ট। মুক্তিযুদ্ধে 9 মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই জাতিকে মেধাশূন্য করার জন্য দেশবরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক সহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। জাতির সেই মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের সাথে পরিচয় করাতে সন্তানদের নিয়ে আসেন অনেক বাবা মা। নাতির আনা উদ্দেশ্য হলো যে আজকে বুদ্ধিজীবী হত্যা দিবস, যে বুঝতে পারে যে এই দিনটায় আজকে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। আমরা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছি। আমি বাংলাদেশ সম্পর্ক জানতে আসছি। আমরা নতুন প্রজন্ম নিয়ে আসছি ইতিহাস জানার জন্য। বাংলাদেশ আরো উন্নত হোক এবং পৃথিবীর বিভিন্ন যে প্রযুক্তি আছে, উন্নত প্রযুক্তি, সেগুলোর সাথে তাল মিলিয়ে চলুক। উদার, গণতান্ত্রিক ও মানবিক চিন্তার হৃদয় ধারণ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেই যে আকাঙ্ক্ষা, আমরা সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার যে লড়াই, সে লড়াই অব্যাহত রেখেছি। ধর্মীয় সম্প্রীতি যুক্ত একটা বাংলাদেশ, সবাই একসাথে থাকবো। এই সন্তানদেরকে শেষ করে জাতিকে মেধাশূন্য করার জন্য তারা চেষ্টা করেছিল। যে স্বপ্নের দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা, তার বাস্তবায়ন যেন হয় সেই প্রত্যাশা সব স্তরের মানুষের। বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সব স্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তারা বলেন, শহীদদের দেশপ্রেম ও ত্যাগের বিনিময়ে যেই বাংলাদেশ সেই সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবেই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কারো হাতে ফুল, কারো হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। উদ্দেশ্য একটাই, শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছে, সর্ব অবস্থায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে হবে। স্মৃতিসৌধে আসার ব্যাপারটা মানুষের অন্তর থেকে আসুক, সবকিছুর রাজনৈতিক ভেদাভেদের বাইরে থাকুক। যে পরিবর্তনই হোক, এই শহীদ বুদ্ধিজীবীদেরকে ভুলে কিংবা তাদেরকে অবজ্ঞা করে আমরা এগিয়ে যেতে পারবো না। প্রত্যাশা ভালো বাংলাদেশের, সমতার বাংলাদেশের। আমরা দেশকে সামনে আরো অনেক উন্নতি দেখতে চাই, অন্যায় মুক্ত দেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা। সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদরা। আমরা জাতি হিসেবে যে যুগে যুগে এই দায়িত্ব পালন করেছি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো, এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। জনগোষ্ঠীর একটা ন্যূনতম ঐক্য চাই। আমরা মনে করি যে এই ধরনের ব্যাপারগুলোতে জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হবে এবং সেটা আমাদের নতুন রাষ্ট্র গঠনের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যে তার সকল নাগরিকের দায়িত্ব নিতে পারে, কোনো নাগরিককে যাতে স্বাধীন থাকতে না হয়। বাংলার দেশের যে জন্ম, সেই ইতিহাসের সাথে জড়িত একটা দিবস, এবং এটা আমাদেরকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে মেধার যে স্পর্ধা, সেই স্পর্ধায় সমাজের যে পরিবর্তনের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু আরও শানিত করতে হবে আমাদের। বেলা বাড়ার সাথে সাথে রায়ের বাজার বধ্যভূমিতে বাড়তে থাকে জনতার ঢল। ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের বেধি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের দুদফা জানাজার নামাজ হয়েছে। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তার দ্বিতীয় জানাজার নামাজ হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখান থেকে তার মরদেহ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়। কবির প্রতি সরকারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী জানিয়েছেন, কবি হেলাল হাফিজের স্মৃতি সংরক্ষণ ও তাকে মরণোত্তর সম্মাননা জানানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কী করার আছে আমরা সেটা দেখবো, এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবো। 9 বছর আগে রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণ কৃষকের ফসল ফলানোর সময় বাঁচাতে এবং ভালো ফলনের নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক নার্সারি। গুণগত মান বজায় রাখায় দেশের সর্ব অঞ্চলের কৃষকের কাছে নার্সারিতে উৎপাদিত চারার চাহিদা বেড়েছে। তারই ধারাবাহিকতায় সেই নার্সারি সম্প্রসারিত হয়েছে বহুগুণে। উদ্যোক্তারা বলছেন, সবজি ফসলের আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গুণগত মানসম্পন্ন চারা পেলে কৃষকের যেমন চারা উৎপাদনের জন্য অতিরিক্ত সময় নষ্ট হবে না, চারার মান নিয়েও থাকবে না কোনো সংশয়। এই চিন্তা থেকে 2015 সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মলংহাট গ্রামে গড়ে তোলা হয় সবজি ফসলের এক আধুনিক নার্সারি। আমাদের এখন শুধু পলিশেড আছে 5 একরে। আগে আমরা 278 একর জমিতে চারা সরবরাহ করতাম ম্যানুয়ালি, এখন সেটা প্রায় 8000 হেক্টর জমিতে আমরা। তখন আমাদের চারার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল হলো 8 লাখ, বাট এখন প্রায় 68 লাখ পার মান্থ। জলবায়ু পরিবর্তনের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে বাণিজ্যিক উদ্যোক্তা থেকে সাধারণ কৃষক সবার কাছেই সুস্থ চারার চাহিদা বাড়ছে। তবে উদ্যোক্তারা বলছেন, এক্ষেত্রে প্রয়োজন সরকারের নীতি সহায়তার। শেড নেট, ইনসেক্ট নেট, পলিফিল্ম বা মালসিং ফিল্ম, তো এই জিনিসগুলো সবই কিন্তু ইম্পোর্ট হয়ে আসে। ভেরি ইন্টারেস্টিংলি, এটা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হয় না, যাতে আমাদের এখানে প্রায় ডিউটি দিতে হয় হলো 89.32%। আমরা বলি এটাকে এগ্রিকালচার পণ্য হিসেবে দেওয়া হোক,
ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এগ্রিকালচার। কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটলেও এখনো পর্যন্ত দেশে সুস্থ বীজ এবং চারার সংকট রয়ে গেছে। জলবায়ুর অভিঘাত এই সংকটকে আরও প্রকট করে তুলছে। এরকম প্রতিষ্ঠানগুলো এই জাতীয় সুস্থ সবল চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহের যে উদ্যোগটি নিয়েছে তা ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে, যা আগামীর কৃষির জন্য অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। রংপুরের রানীপুকুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সারা দেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী সিনেমা ৮৪০ ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র। হলগুলো দর্শকে পরিপূর্ণ। সুলতানা হিমু রিপোর্টে বিস্তারিত। তারা নির্ধারণ করে ২০০৭ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাটক ৪২০-এর ধারাবাহিকতায় নতুন রূপে ফিরল এর সিকুয়েল, তবে এবার সিনেমা রূপে। মুক্তি পেল মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী চলচ্চিত্র 840। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু 840 চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি। গল্প ও নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। একটা লার্নিং ছিল, মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে। এই ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে। প্রথম দিনেই হল পরিদর্শন করেন সিনেমার কলাকুশলীরা। চলচ্চিত্রটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। 420 সাথে যেহেতু উনারা ছিলেন, 840 সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবে। সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি। ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি। সারা দেশে 15টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র 840। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সারা দেশে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। দিবসটিতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল ও সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুব্রত গাইনের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে বিএনপি, সিটি কর্পোরেশন ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে থানার ঘাট বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। এরপর শ্রদ্ধা নিবেদন করে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। রংপুরে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সে সময় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষক শিক্ষার্থীরা ছিলেন। গাজীপুরে রাজবাড়ী মাঠে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তারা। যশোরে চাচড়া বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন হয়েছে। সকালে পুরাতন শহীদ মিনারে প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একই সময় মুক্তির সোপানে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটিতে
আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জামালপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে। ফৌতি কবরস্থান ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি। পাবনায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পাবনা প্রেস ক্লাব ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি দূর করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করেন অধ্যাপক ডক্টর এম তামিম। এজন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর বাস্তবায়ন আলাদা কর্তৃপক্ষের মাধ্যমে করার পরামর্শ দেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে বিদেশি বিনিয়োগ সহজ হবে না। এতে স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রানার আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক বিদ্যুৎ ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই। কিন্তু 12 সাল 13 সালের পরের থেকে আর রেন্টাল কুইক রেন্টাল দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। এলএনজি আমাদের দরকার আছে এবং তখনও ছিল, আমি মনে করি এটা এখনো দরকার আছে, কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা না। আমরা নিজস্ব গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কোনো চেষ্টাই করলাম না, শুধু এলএনজির দিকে গেলাম। এটা ডেফিনেটলি একটা বড় ধরনের ভুল ছিল, ভ্রান্তি ছিল এবং অপরাধ ছিল। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আসলাম ভুঁইয়া ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জোহরের পর বাড়িধারা ডিওএইচএস মসজিদে আসলাম ভুঁইয়ার জানাজার নামাজ হয়েছে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ডক্টর আসলাম ভুঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ব পালন করেন। পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। দেশের সংস্কৃতি অঙ্গনেও ভূমিকা রেখেছেন ডক্টর আসলাম ভুঁইয়া। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ব্র্যাক নার্সারি নগর কৃষি মেলা। 19 ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। ছাদ কৃষির প্রয়োজনীয় সব উপকরণ রয়েছে মেলায়। উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ। তিনি বলেন, রাজধানীতে এ আয়োজন মানুষকে ভবনের ছাদে কৃষি কাজ করতে উৎসাহিত করবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবদান রাখবে। নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন প্রয়োজন নগর কৃষির সুরক্ষিত সম্প্রসারণ। এই প্রতিপাদ্যে শুরু হওয়া মেলায় রয়েছে 80টি স্টল। পেস্টিসাইড এই ছাদ বাগানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বালাই দমন করা। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে এই বালাইগুলা দমন করা যাবে ইত্যাদি বিষয়ে। আরবান এগ্রিকালচার বিষয়ে, ছাদ বাগান বিষয়ে বা বাড়ির ব্যালকনিতে বাগান বিষয়ে, বাড়ির সামনে আঙিনায় যদি জায়গা থাকে সেখানে বাগান বিষয়ে স্বল্প মেয়াদী আমরা কোর্সের ব্যবস্থা করব। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ নিয়ে 12 ও 14 ডিসেম্বর দুদিন এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের তথ্য জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ভোরে বাতাসের আর্দ্রতা ছিল 97%। তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি জানান, শীত ও কুয়াশা কয়েকদিন অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ থেকে শীতের প্রকোপ আরও বেশি হবে বলে তিনি জানান। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া মানুষের। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে বিএনপির প্রত্যয়, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে বলে মন্তব্য।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন দেশ গঠনে সব দলকে ঐক্যবদ্ধ হতে রাজনীতিবিদদের আহ্বান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রায়ের বাজার বদ্ধভূমি, সবার কণ্ঠে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের জানাজার নামাজে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, কবির স্মৃতি সংরক্ষণ ও সম্মাননা জানানোর উদ্যোগ। এবং রংপুরে মিঠাপুকুরে বেড়েছে শিক্ষিত তরুণদের করা নার্সারির চারার চাহিদা, আধুনিক নার্সারির জন্য সরকারের পৃষ্ঠপোষকতা চান উদ্যোক্তারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।